নমস্কার বন্ধুরা, আম- আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ক্লাস 12-এর আদরণী গল্পের দ্বিতীয় পরিচ্ছেদ একদম সহজ ভাষায় বুঝাবো, যাতে তোমাদের শুনেই মনে রাখতে পারো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রথমে একটা কথা মনে রাখো, আদরণী শুধু একটি হাতি না, সে তার মালিকের পরিবারের একজন সদস্য। দ্বিতীয় পরিচ্ছেদে পরের দিন রবিবার। এই দিন প্রভাতে আয়িক পূজাটা মুখুজ্জে মহাশয় একটু ঘটা করিয়া করিতেন। দেখো, এখানে প্রভাতে মানে সকাল, আয়িক মানে প্রতিদিনের পূজা, আর ঘটা করিয়া মানে একটু সাজিয়ে গুছিয়ে ঝাঁকঝমক করে। রবিবারের সকালে তিনি প্রতিদিনের পূজাটাও একটু ঝাঁকঝমক করে করিতেন। যেমন পূজার দিনে আগে আমরা একটু ভালো কাপড় পরে বেশি করে আয়োজন করে, ঠিক তেমনি এখান থেকে এমসিকিউ আসতে পারে যে ঘটা করিয়া মানে কি, তোমরা বলবে ঝাঁকঝমক। বেলা 9টার সময় পূজা সমাপন্ন করিয়া জল জোগানতে বৈঠকখানে আসিয়া বসিলেন। দেখো, সমাপন্ন মানে শেষ করা, জলযোগ মানে খাওয়া দাওয়া। 9টার সময় পূজা শেষ করে তিনি খাওয়া দাওয়ার ঘরে বসলেন। যেমন পূজা শেষে আমরা খেতে বসি, ঠিক তেমনি এখান থেকে এমসিকিউ আসতে পারে যে সমাপন্ন মানে কি, তোমরা বলে শেষ করা। অনেকগুলি মক্কেলও উপস্থিত ছিলেন, তাদের সহিত কথাবার্তা কহিতে লাগলেন। মক্কেল মানে যারা তার কাছে কাজ নিয়ে আসে, যেমন উকিলের কাছে ক্লায়েন্ট। অনেক লোক ছিল, তিনি তাদের সঙ্গে কথাবার্তা বলছিল। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে এই লাইন থেকে যে মক্কেল মানে কি, তোমরা বলবে ক্লায়েন্ট। হঠাৎ সে হাতির কথা মনে পড়িয়া গেল। যখন হঠাৎ কোনো কথা মনে পড়ে যায়, যেমন হঠাৎ তোমার বন্ধুর কথা মনে পড়ে, সেরকমই হঠাৎ তার হাতির কথা মনে পড়ল জয়রাম মুখোপাধ্যায়। এখানে তোমরা খুব মন দিয়ে শুনবে। তখন কাগজ কলম লইয়া, চশমাটি পরিয়া, প্রবল প্রত্যা পানিত্য শ্রীল শ্রীমোহন মহারাজ শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুর আশ্রিত জনপতি পাল কেশু পাঠ লিখিয়া 2-3 দিনের জন্য একটি সুশীল ও শুভ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখলেন। প্রবল মানে খুব শক্তিশালী, প্রত্যা পানিত্য যার অনেক ক্ষমতা ও প্রভাব আছে, শ্রীল মানে ভদ্র, শ্রীমোহন মহারাজ খুব সম্মানিত মহারাজ, আশ্রিত জন প্রতিপাল কেশু যারা তার উপর নির্ভর করে, তাদের রক্ষা দেখাশোনা করেন। একটি সুশীল মানে ভালো ও শান্ত স্বভাবে, সুবোধ মানে বুদ্ধিমান। প্রার্থনা মানে একটি চাওয়া, মানে তিনি হাতি চেয়ে চিঠি লিখেছেন। যেমন ধরো, তুমি স্কুলের শিক্ষককে বলেছ, স্যার আমাকে 2 দিনের জন্য একটি ভালো বই দিন। এখানে তুমি ভদ্রভাবে কিছু চাইছো। পূর্বেও আবশ্যিক হইলে তিনি কতবার এরূপ মহারাজের হস্তি আনিয়া লইয়াছেন। আগেও দরকারের জন্য জয়রাম মোক্তার মহারাজের কাছ থেকে এরকম হাতি এনেছেন। একজন ভীতকে ডাকিয়া পত্রখানি লইয়া যাইতে আজ্ঞা দিয়া। একজন ভীত মানে চাকরকে, একজন চাকরকে ডেকে জয়রাম মুখোপাধ্যায় যে হস্তি আনার চিঠি লিখেছিল সেটা নিয়ে পাঠালেন। মোক্তার মহাশয় আবার মক্কেলগণের সহিত কথোপকথন প্রবৃত্ত হইলেন, মানে জয়রাম মোক্তার আবার মক্কেলগণের সঙ্গে কথাবার্তা কহিতে লাগলেন। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায় বয়স এখন 50-এ পার হয়েছে, মানে জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন 50-এর পার হয়ে গেছে। মানুষটি লম্বা ছাদে, রংটি আর একটু পরিষ্কার হইলে গরু বর্ণ বলা যাইতে পারিত। গোঁফগুলি মোটা মোটা, কাঁচা পাকা মিশ্রিত, মাথায় সমুখভাগে টাক আছে, চোখ দুটি বড় বড়, ভাসা ভাসা। তাহার হৃদয়ে কোমলতা যেন হৃদয়ের ছাপ পায়ে এই চোখ দুটি দিয়া উছলা পড়তেছে।
তোমাদের এই চিত্রের মাধ্যমে দেখায় তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এই জয়রাম মুখোপাধ্যায়, তার বয়স এখন 50 পার হয়েছে, ঠিক বয়স্ক রকম লাগছে। মানুষটি একটু লম্বা ছাদে, রংটি আর একটু পরিষ্কার হলে তাকে ফর্সা বলা যেতে পারিত। তার গোঁফগুলি মোটা মোটা ও কাঁচা পাকা মিশ্রিত। গোঁফগুলি একেবারে যে পেকে গেছে সেরকম না, তার গোঁফগুলো কাঁচা পাকা মিশ্রিত হয়ে আছে। এবং দেখো এই চিত্রটিতে এই বইয়ে লাইনে বলেছে যে মাথার সমক্ষ ভাগে টাক আছে এবং চোখ দুটি বড় বড় ভাসা ভাসা। এই চিত্রে দেখো জয়রাম মুখোপাধ্যায়ের চোখ দুটি বড় বড় ও ভাসা ভাসা। তোমরা এখানে একটু মন দিয়ে শোনো, এখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন হতে পারে। যেমন হস্তি শব্দের অর্থ কি, তোমরা বলবে হাতি। সুবোধ মানে কি, তোমরা বলবে বুদ্ধিমান। প্রার্থনা করিয়া মানে কি, তোমরা বলবে অনুরোধ করা। মহারাজ কি চেয়েছিলেন, তোমরা বলবে হাতি। কত দিনের জন্য হাতি চেয়েছিলেন, তোমরা বলবে 2-3 দিনের জন্য। এখানে বলে কত বয়স পার হয়েছে জয়রাম মুখোপাধ্যায়, তোমরা বলবে 50। এখানে জয়রাম মুখোপাধ্যায়ের গোঁফগুলো কিরকম ছিল, তোমরা বলবে কাঁচা পাকা মিশ্রিত, এবং চোখগুলো বড় বড় ভাসা ভাসা। ইহার আদিবাসী যশোর জেলায়। দেখো আদিবাসী মানে সে আগে কোথায় থাকতো, মানে তার আসল বাড়ি যশোর জেলায় ছিল। এখান থেকে এমসিকিউ আসতে পারে যে আদিবাসী মানে কি, তোমরা বলবে আসল বাড়ি। এখানে যখন প্রথম মোক্তারি করতে আসেন তখন এদিকে রেল খোলা নাই। মোক্তারি মানে কোর্টে কাজ করা, যেমন উকিলের মতন। তিনি প্রথম এখানে আইন পেশায় কাজ করতে আসেন, যেমন কেউ চাকরি করতে অন্যত্র যায় সেরকমই। তখন এদিকে ট্রেন চলত না। এখান থেকে এমসিকিউ আসতে পারে যে তখন কি ছিল না, তোমরা বলবে রেল গাড়ি। পদ্মা পার হইয়া কত নৌকার পথে, কত গরুর গাড়িতে, কত পথ বর্জে আসিতে হয়েছে। পদ্মা হলো একটি নদীর নাম। তখন মানুষ নৌকা বা গাড়িতে করে যাতায়াত করত। সঙ্গে কেবলমাত্র একটি ক্যাম্পাসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি ছিল। তার কাছে শুধু একটি ক্যাম্পাসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি, মানে পিতলের পাত্র। ক্যাম্পাসের ব্যাগ মানে জ্যামিতি বাক্স। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে তার কাছে কি ছিল না, তার হলো ক্যাম্পাসের ব্যাগ। সহায় সম্পত্তি কিছু ছিল না, তার কাছে কোনো টাকা পয়সা বা সম্পত্তি ছিল না, একদম গরিব অবস্থায় শুরু করা। মাসিক 13 শিকা একটি ভাষা ভাড়া লইয়া। মাসিক 13 শিকা, এক শিকা মানে 25 পয়সায়, অর্থাৎ 3 টাকা 25 পয়সায় তিনি ভাড়া বাড়ি দিতেন। নিজের হাতে রাঁধিয়া খাইয়া মোক্তারি ব্যবসা আরম্ভ করিয়া দেন। নিজের হাতে রাঁধিয়া খাওয়া মানে নিজের পরিশ্রমে চলা। তিনি নিজের পরিশ্রমে কাজ শুরু করেন ও নিজের কাজ করে নিজের খরচ চালানো। এখন সে জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করেছেন, মানে জয়রাম মুখোপাধ্যায় এখন বড় বাড়ি বানিয়েছেন, বাগান করেছেন, পুকুর কিনেছেন, অর্থাৎ বাগান ও পুকুরের মালিক হয়েছেন। অনেকগুলি কোম্পানির কাগজও কিনেছেন। সেই সময়ের কথা বলতেছি, তখন এ জেলায় ইংরেজিওয়ালা মোক্তারের আবির্ভাব হয়েছে বটে, কিন্তু জয়রাম মুখার্জিকে তারা কেউ হটাতে পারে নাই। মানে সেই সময়েই ইংরেজি ইংরেজিওয়ালা মোক্তারের প্রবেশ ঘটেছে, কিন্তু জয়রাম মুখোপাধ্যায়কে কেউ সরাতে পারছিল না। তখন উনি এ জেলার প্রধান মোক্তার বলে গণ্য। তখন
উনি এ জেলার প্রধান বক্তা বলে মানে জয়রাম মুখোপাধ্যায় এ জেলার বিশেষ বক্তা বলে পরিচিত ছিলেন। মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবল হলেও মেজাজটা কিছু রুক্ষ। মানে জয়রাম মুখোপাধ্যায়ের হৃদয়খানি অত্যন্ত নরম ও স্নেহপ্রবল হলেও মেজাজটা কিছু রুক্ষ। মানে তার স্বভাব একটু কড়া ও খিটখিটে ধরনের। যৌবনকালে উনি রীতিমতো বদরাগী ছিলেন, এখন রক্ত অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে। যৌবনকালে তিনি খুব রাগী ছিলেন, কিন্তু এখন বয়সে বাড়ার সাথে সাথে তার রাগও কমে গিয়ে তিনি শান্ত হয়েছে। যেমন ছোটবেলায় তুমিও খুব রাগ করতে, কিন্তু বড় হয়ে এখন শান্ত হয়ে গেছো, ঠিক তেমনই এখানে বলা হয়েছে। সেকালে হাকিমরা একটু অবিচার অত্যাচার করলে মুখুজ্যে মহাশয় রাগিয়া চেঁচিয়া অনর্থপাত করিয়া তুলিতেন। মানে সেকালে হাকিমরা একটু অন্যায় করলে জয়রাম মুখোপাধ্যায় রেগে গিয়ে চেঁচিয়ে প্রতিবাদ করে তুলতেন। একদিন এ জালে সে এক ডিপিটির সহিত ইহার বিলক্ষণ বর্ষা হয়ে যায়। মানে একদিন আদালতে এক ডিপিটির সঙ্গে ভালো তর্ক বা ঝগড়া হয়ে যায়। বিকালে বাড়ি আসিয়া দেখলেন তার মঙ্গলাগায়ে একটি এঁড়ে বাছুরে প্রবেশ করেছেন। জয়রাম মুখোপাধ্যায় যখন বিকালে বাড়ি আসলেন এবং দেখলেন তার মঙ্গলার গায়ে একটি এঁড়ে বাছুর মানে পুরুষ বাছুর প্রবেশ জন্ম করেছেন, তখন আদর করিয়া উক্তি ডিপিটি বাবু নামে বাছুরটির নামকরণ করিলেন। তখন আদর করিয়া উক্ত ডিপিটি বাবু নামে বাছুরটির নামকরণ করিলেন। যে একটি পুরুষ বাছুর জন্ম নিয়েছে ভালোবেসে ডিপিটি বাবু নামে নামকরণ করিলেন জয়রাম মুখোপাধ্যায়। ডিপিটি বাবু লোক পারস্পরিক কর্মে এই কথা শুনেছিলেন। মানে ডিপিটি বাবুর লোকগুলা জয়রাম মুক্তার যে পুরুষ বাছুর হয়েছে যে ডিপিটি বাবুর নামকরণ দিয়েছেন তার পারস্পরিক লোকগুলা এ কথা শুনেছিলেন এবং বলা বাহুল্যে নিতান্ত প্রতিলাভ করেন না। আর একবার এক ডিপিটির সম্মুখে মুখার্জি মহাশয় আইনের তর্ক করিতেছেন, কিন্তু হাকিম কিছুতেই ইহার কথা সায় দিতেছিলেন না। মানে আর একদিন জয়রাম মুখোপাধ্যায় এক ডিপিটির সম্মুখে মানে মুখোমুখি মুখার্জি মহাশয় আইন নিয়ে তর্ক বিতর্ক করতেছিলেন, কিন্তু হাকিম কিছুতেই তার কথাই সায় দিচ্ছিলেন না। অবশেষে রাগের মাথায় জয়রাম বলিয়া বসিলেন, আমার স্ত্রী যতটুকু আইন জ্ঞান আছে হুজুর তা নেই দেখছি। জয়রাম মুখোপাধ্যায় রেগে গিয়ে বলছে যে আমার স্ত্রী যতটুকু আইন জ্ঞান আছে, হাকিমকে বলছে কিন্তু আমার নেই দেখছি। সেদিন আদালতে অবমাননার জন্য মোক্তার মহাশয় 5 টাকা জরিমানা হয়েছিল। এ কথায় বলায় জয়রাম মুখোপাধ্যায়কে 5 টাকা জরিমানা করেছিল। এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অবধি লড়িয়েছেন। এই আদেশের বিরুদ্ধে 5 টাকা জরিমানার আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অবধি তিনি লড়েছেন। সর্বসুদ 1700 টাকা ব্যয় করিয়া এই 5 টাকার জরিমানা হুকুম রোধ করেছেন। মানে সর্বসুদ 1700 টাকা খরচ করে এই 5 টাকার জরিমানা হুকুম রোধ করেছিলেন জয়রাম মুখোপাধ্যায়। মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করিতেন তেমন তার ব্যয়ও যথেষ্ট ছিল। মানে জয়রাম মুখোপাধ্যায় যেমন টাকা রোজগার করতেন তেমন তার খরচও করতেন। যেমন কেউ ধরো মাসে 50,000 টাকা উপার্জন করছে কিন্তু সে 50,000 টাকা খরচও করছে। তিনি ও কাতরের অন্য দান করিতেন।
তিনি কোনো দ্বিধা না করে গরিব বা পরিজনের মানুষদের খাবার দান করতেন। যেমন কেউ ক্ষুধার্ত, তুমি তাকে নিজের খাবার দিয়ে দিলেন, সেরকম ধরনের লোক ছিলেন। অত্যাচারিত পীড়িত গরিব লোকের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিসে, এমনকি নিজের অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালিয়া দিয়েছেন। অত্যাচারিত ও গরিব মানুষের মামলা তিনি বিনা টাকা, এমনকি নিজের টাকায় খরচ করেও লড়তেন। যেমন একজন গরিব লোক কোর্টে যেতে পারছে না, তুমি তাকে ফ্রিতে সাহায্য করলে, নিজের পকেট থেকেও টাকা দিলে, ঠিক এমন কাজটি করেছেন। প্রতি রবিবারে অপরকালে পাড়ার যুবক বৃদ্ধগণ মোক্তার মশাই বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা খেলিয়া থাকেন। প্রতি রবিবারে বিকালে পাড়ার সবাই মিলে মোক্তার মশাই বাড়ির সামনে তাস পাশা খেলেন। যেমন তোমরা পাড়ার রবিবারে সবাই ক্রিকেট খেলো, এখানেও সবাই মিলে খেলা করে। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে প্রতি রবিবারে কি করা হয়? তোমরা বলবে তাস পাশা খেলা। অদ্য সেরূপ অনেক আগমন করেছেন। পূর্বোক্ত ডাক্তারবাবু ও উকিলবাবু আছেন। আজ আগের মতন অনেক লোক এসেছেন। ডাক্তারবাবু ও উকিলবাবু এসেছেন। এখানে ডাক্তারবাবু ও উকিলবাবুকে তোমরা কমেন্টে জানাও। হাতিকে বাঁধিবার জন্য বাগানে খানিকটা স্থানে পরিষ্কার করা হইতেছে। হাতিকে বাঁধিবার জন্য বাগানে জায়গাগুলো পরিষ্কার করা হচ্ছে। হাতি রাত্রে খাইবে বলে বড় বড় পাতাসুতি কয়েকটা কলা গাছ ও অন্যান্য বৃক্ষ ডাল কাটিয়া রাখা হইতেছে। রাত্রে যে হাতি আসবে হাতি খাওয়ার জন্য বড় বড় পাতাসুতি ও কয়েকটা কলা গাছ ও অন্য বৃক্ষ ডালও কাটিয়ে রাখা হয়েছে। মোক্তার মহাশয় সে সমস্ত তদারক করতেছেন। মোক্তার মহাশয় সব কাজ নিজেই দেখছেন। যেমন শিক্ষক পরীক্ষার সময় সব দেখেন, সেরকমই এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কে কাজে তদারকি করছেন? তোমরা বলে মোক্তার মহাশয়। মাঝে মাঝে বৈঠকখানে আসিয়া কোনো ব্রাহ্মণ হাতে হইতে হুঁকাটি লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া 2-4 টান দিয়া আবার ভার হইয়া যাইতেছেন। তিনি মাঝে মাঝে হুঁকা টানে, তারপর আবার বাইরে চলে যান। যেমন কেউ কাজের মাঝে একটু চা খেয়ে আবার কাজে ফিরে যায়, সেরকমই। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে মোক্তার মহাশয় কি করছিলেন? তখন বলবে হুঁকা টানছিলেন। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানা বসিয়া পাশা খেলা দেখছিলেন। সন্ধ্যার কিছু আগে জয়রাম বারান্দায় বসে পাশা খেলা দেখছিলেন। যেমন তোমরাও বসে লুডো খেলার গঠি দেখো, সেরকমই। এমন সময় সেই পত্রবাহক ভীত ফিরিয়া আসিয়া বলিলেন, হাতি পাওয়া গেল না। কুঞ্জবাবু নিরাশ হইয়া উঠলেন, পাওয়া গেল না? এখানে কোন অনুভূতির প্রকাশ হয়েছে? এখানে হতাশার। নগেন্দ্রবাবু বললেন, তাই তো সব মাটি। তোমরা এখানে একটা কথা মনে রাখবে যে তাই তো সব মাটি, এ কথা কে বলছেন? নগেন্দ্র বাবু বলেছেন। নগেন্দ্রবাবু বলেন, তাই তো সব মাটি। তোমরা এখানে মনে রাখবে তাই তো সব মাটি, এ কথা কে বলছেন? নগেন্দ্র বাবু বলেছেন। যেমন অনেক চেষ্টা করেও কিছু না হলেও বলে সব নষ্ট হয়ে গেল। এখান থেকে এমসিকিউ আসতে পারে সব মাটি মানে কি? তোমরা বলে ব্যর্থ। মোক্তার মহাশয় বললেন, কেন রে, হাতি পাওয়া গেল না কেন? চিঠির জবাব এনেছিস? মোক্তার মহাশয় জিজ্ঞাসা করলেন, চিঠির উত্তর আসেনি? যেমন তুমি কারো রিপ্লাই না পেলে জিজ্ঞাসা করো, উত্তর দিলে না কেন? এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে তিনি কি জানতে চাইলেন? তোমরা বলবে চিঠির উত্তর। ভীত বলিল, আজ্ঞে না। ভীত জয়রাম মুখোপাধ্যায়কে বলল, না,
মানে কি সে চিঠির জবাব আনেনি। দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম। দেওয়ানজি হলো রাজার কর্মচারী। তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন। এখানে মহারাজের কাছে কি চিঠি নিয়ে গেলেন? তোমরা বলবে দেওয়ানজি। খানিক বাদে ফিরে এসে বললেন, বিয়ের নিমন্ত্রণ হয়েছে, তার জন্য হাতি কেন? গরুর গাড়িতে আসতে বলো। দেওয়ানজি ফিরে এসে ভিতুকে বললেন যে বিয়ের নিমন্ত্রণ হয়েছে, তার জন্য হাতি কেন? তাদেরকে গরুর গাড়িতে আসতে বলো। এ কথা শুনিবা মাত্র জয়রাম ক্ষোভে লজ্জা রোষের জন্য একেবারে ক্ষিপ্তপ্রায় হইয়া উঠিলেন। এ কথা শুনে জয়রাম রাগ, লজ্জা আর দুঃখে এমন হয়ে গেলেন যে বুঝতে পারছিলেন না কি করবেন। যেমন হঠাৎ খারাপ খবর শুনে কেউ বোঝে না কি করবে সেরকম। তার হাত পা ঠক ঠক করিয়া কাঁপিতে লাগলো, শরীরও কাঁপছিল। যেমন ভয় পেলে হাত পা কাঁপে সেরকম। এখান থেকে এমসিকিউ প্রশ্ন হতে পারে যে জয়রাম শরীর কি অবস্থা হয়েছিল, তোমরা বললেও কাঁপছিল। দুই চোখ দিয়া রক্ত ফাটিয়া পড়িতে লাগিল। তার চোখ দিয়ে রাগে দুঃখে জল পড়িতে লাগলো, যেমন কাঁদলে চোখ দিয়ে জল পড়ে। মুখ মণ্ডলে শিরা উপশিরাগুলো স্ফীত হইয়া উঠিল। তার মুখের শিরা উপশিরা ফুলে উঠছিল। একটা তোমাদের উদাহরণ দিয়ে বোঝাই, যেমন খুব রাগ হলে মুখ শক্ত হয়ে যায়। এখানে এমসিকিউ প্রশ্ন হতে পারে যে মুখের শিরা কেমন হয়েছিল, তোমরা বলবে ফুলে উঠেছিল। কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগলো, হাতি দিল না। মানে কম্পিত স্বরে অর্থাৎ কেঁপে কেঁপে জয়রাম মক্তার ঘাড় বাঁকিয়া বলেছিলেন। সমবেত ভদ্রলোকগণ ক্রীড়া বন্ধ করিয়া হাত গুটিয়া বসিলেন। কেহ কেহ বলিলেন, তার আর কি করবেন মুখুজ্যে মহাশয়? কেউ বলে, এখন আর কি করবে, হাতি তো নেই। যেমন কোনো জিনিস না পেলে সবাই বলে, এখন কি করা যাবে। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে লোকেরা কি বলেছিল, তোমরা বলবে উপায় নেই বলেছিল। পরের জিনিস জোর তো নেই। কেউ কেউ বলে জয়রাম মুখোপাধ্যায় থেকে, পরের জিনিস জোর করে তো আর নেওয়া যাবে না। একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রি 10টা-11টার সময় বেরিয়ে পড়ুন, ঠিক সময় পৌঁছাবো। মানে একটি ভালো গরুর গাড়ি ভাড়া করে রাত্রে 10টা-11টার সময় রওনা দিলে ঠিক সময় বিয়ের বাড়ি পৌঁছে যাবেন। ওই ইমামুদ্দি শেখ একজোড়া নতুন বলদ কিনে এনেছে, খুব দূরত্ব যায়। যেমন কারো নতুন বাইক খুব দ্রুত চলে, সেরকম কথা বলা হয়েছে। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে কার বলদের কথা বলা হয়েছে, তোমরা বলবে ইমামুদ্দি শেখ। জয়রাম বক্তার দিকে দৃষ্টি মাত্র না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না। যদি হাতিতে চড়ে যেতে পারি তবে যাব, নইলে এই বিবাহে আমার যাওয়া হবে না। জয়রাম কারো দিকে না তাকিয়ে বললেন, আমি গরুর গাড়িতে যাব না। যেমন কেউ বলে, আমি বাসে যাব না, শুধু গাড়িতেই যাব। তিনিও বললেন, যদি হাতিতে যেতে পারি তবে যাব, না হইলে বিয়ে বাড়িতে যাব না। এখান থেকে প্রশ্ন হতে পারে যে জয়রাম কখন বিয়ের বাড়িতে যাবে, তখন তোমরা বলবে শুধু হাতিতে।
পুরো অংশ সহজ সারাংশে বুঝে দিই একবার। জয়রাম হাতি না পাওয়ায় খুব রেগে ও দুঃখ পায়। সবাই তাকে বোঝায় গরুর গাড়িতে যাওয়ায়, কিন্তু সে জেদ করে বলে হাতি